থ্যাংক ইউ সো মাচ। না সত্যি থ্যাংক ইউ সো মাচ। আজ হানাবাড়ি 10,000 পরিবারের সদস্য হলো। তোমাদের কাছে আমার আলাদা করে বলার কিছু নেই, শুধু এটাই বলবো, এইভাবে হানাবাড়ির পাশে থেকো, সাথে থেকো। তোমাদের আশীর্বাদে হানাবাড়ি যেন আজ যেমন 10,000 পরিবারের সদস্য হয়েছে, তেমনি আগামী দিন 50,000, তারপরে 1,00,000 1,00,000 পরিবারের সদস্য যেন হয়ে উঠতে পারে। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। তাহলে আজকে শুরু করা যাক গল্প। নমস্কার, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকের গল্প শিল্পী চক্রবর্তীর লেখা যক্ষী বুড়ির অভিশাপ। আজকের গল্প পাঠে সায়ন্তন। এসো আগে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। হ্যাঁ গো, ও পুটির বাপ, আজ আমাবস্যা। এই এত রাতে তোমার কি বাইরে না গেলেই চলছে নি? এই গ্রামে যে তেনাদের আস্তানা হয়েছে গো। মাথা খাও আমার, কথাগুলান শোনো বলছি, কিন্তু যেও না এখন। সবলা, আমি তোমাকে কতবার বারণ করেছি না, যখন আমি কোথাও বের হব তখন এইসব কথাবার্তা বলবে না। এইসব কথাবার্তার কোনো মূল্য নেই। আর আমি যতদিন না কোনো কিছু নিজের চোখে দেখব, ততদিন আমি তোমাদের এসব কথায় কিছু বিশ্বাস করব না। আর আমি বদ্যি মানুষ, রাত বিরেতে যার অসুখ হবে তার কাছে আমাকে যেতেই হবে। তুমি আমার পুঁটি মাকে নিয়ে ঘরে থাকো দেখি। ওগো যেও নে গো, বলছি শোনো, যেও নে। একভাবে সবলা অসহায় কণ্ঠে তার স্বামীকে এই রাত্রে ঘর থেকে বেরোতে বাধা দিতে থাকে, কিন্তু সবলার আর কোনো কথা শোনার প্রয়োজন আছে বলে মনে করে না ভুবন সেন। তাই তার আর কোনো কথাই না শুনে তীরবালাপুর গ্রামের একমাত্র বদ্যি ভুবন সেন রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার রোগীকে দেখার উদ্দেশ্যে। গ্রামের পথে রাত 10টা মানে অনেক রাত, এবং শীত পড়লে রাত 10টা মধ্যরাতের সমান। তাই ভুবন সেন নিজের স্ত্রীকে বাড়িতে বলে তো এসেছে যে কোনো সমস্যা নেই, সে বদ্যি মানুষ, তাকে যখনই ডাকবে তাকে তখনই যেতে হবে। কিন্তু এখানে আসার পর সে বুঝতে পারছে একা একা না এলেও হয়তো হতো। আর ঠিক তখনই দূরে কোথাও একটা রাত চড়া পাখি ক্যাঁ ক্যাঁ শব্দে ডেকে উঠল, এবং সেই পাখির ডাককে অনুসরণ করে পূবের বাঁধা থেকে ক্রমাগত ভেসে আসতে শুরু করলো শেয়ালের একসাথে হুক্কা হুয়া ডাক। তবে মনে সাহস সঞ্চয় করে উনি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। কিন্তু যত সে এগোয় ততই তার মনে হতে থাকে কেউ যেন তাকে অনুসরণ করছে। খসখসে একটা শব্দ শুনতে পাচ্ছে। ভুবন দাঁড়ায়, পেছন ফিরে তাকাতেই আবার সব নিঝুম। আবার হাঁটা শুরু করে ভুবন, এবার গতি বাড়ায়, কিন্তু সেই একই জিনিস। এবার আর সহ্য হয় না ভুবনের। সে পেছন ফিরে বলে, এই কে রে? কে এখানে? পিছে করছিস কেন? কি চাস? এই ভুবন সেনকে অনুসরণ করবার খেসারত কিন্তু দিতে হবে, এই বলে দিচ্ছি। তবে আশ্চর্য রকমভাবে কেবলমাত্র ভুবনের কণ্ঠস্বরই দূরে বাঁশবাগানের অন্ধকারে মিলিয়ে যায়। রাতের এই কুয়াশাময় অন্ধকারে নিজের থেকে 3 হাত দূরে দাঁড়িয়ে থাকা মানুষকেও স্পষ্টভাবে দেখা যায় না। ঠিক একই রকমভাবে ভুবন কথা বললেও ওর আশেপাশে যে কেউ নেই সেটাও খুব ভালো করেই বোঝে। না, ওদিকে হালদার মশাইয়ের অবস্থা খারাপ, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এই সবলাটাই হয়েছে যত নষ্টের গোড়া। সারাক্ষণ আমার কানের কাছে প্যান প্যান করে যাবে যে গ্রামে নাকি কি সব ঘটনা ঘটছে, আর এখন ওর সেই কথাবার্তার জন্যই আমার এমন অবস্থা হয়েছে। কেউ কোথাও নেই, আর আমার মনে হচ্ছে আমাকে কেউ অনুসরণ করছে। দূর দূর, ভালো লাগে না। আজ বাড়ি ফিরি, তারপর হচ্ছে ওর। কথাগুলো বিড়বিড় করে বলতে বলতে ও হেঁটে এগিয়ে গেল সামনের দিকে। ঠিক তখনই ওর মাথায় একটা কিছুর আঘাত অনুভব করল। আপ, এই কে রে? ও বাদুর। না, এ রাস্তা ধরে এগোলে আর হবে না, পূবের বাঁধার পথটাই ধরি। ভুবন এগিয়ে যায় পূবের বাঁধার পথের দিকে।
পুরোপুরিভাবে অস্বীকার করার চেষ্টা করে এই গ্রামে কদিন ধরে রটে যাওয়া কথাগুলোকে। বেশ কিছুটা এগিয়েও যায়, কিন্তু তারপর হঠাৎ করে দেখতে পায় সামনের যে গাব গাছটা রয়েছে, ওই গাব গাছের কাছে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। ভুবনের ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু আশ্চর্য রকমভাবে ওর কোনো ভয় লাগে না। ও মনে মনে যেন একটু আশ্বস্ত হয়, বিড়বিড় করে বলে, যাক, এই রাতে এই পথে আমি একা নই। তারপর সেই আগন্তুকের উদ্দেশ্যে চিৎকার করে বলে, এই কে রে ওখানে, কে? ছায়াটা কেঁপে ওঠে তিরতির করে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে ওরই কাছে। কিন্তু সেই ছায়ামূর্তি যতই ওর কাছে আসছে, ততই যেন ওই ছায়ামূর্তিকে সম্পূর্ণভাবে দেখতে না পারলেও কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে ওর। না চাইতেও কেমন একটা ভয়ের শিহরণ খেলে যায় ভুবনের শরীর দিয়ে। হঠাৎ করেই আবারও একদল শেয়াল ডেকে ওঠে, ভীষণ বাজেভাবে সুর করে। এখন সেই ছায়ামূর্তি এবং ওর মাঝে দূরত্ব কেবল 1 হাত সমান। অমাবস্যার ক্ষয়িষ্ণু চাঁদের আলোয় অতটা পরিষ্কার করে সবকিছু দেখা না গেলেও 1 হাত দূরে কে দাঁড়িয়ে আছে তাকে বোঝা যায়। সেই ছায়ামূর্তিকেও ভুবন দেখতে পেল, আর ঠিক তখনই চিৎকার করে উঠল, তুমি তুমি আমাকে যেতে দাও, বাঁচাও, বাঁচাও। আর কোনো কথা বলতে পারে না ভুবন। তার আগেই ও দেখে সেই ছায়ামূর্তি তার দুটো হাত, না না, হাত নয়, কঙ্কালের হাড় এগিয়ে দিচ্ছে ওর দিকে, এবং সেই সাথে ওই ছায়ামূর্তির চোখ থেকে বেরিয়ে আসছে জ্বলন্ত নরকের আগুনের হলকা। মুহূর্তের মধ্যে পাঁজর ভাঙা যন্ত্রণায় দিক বিদিক কম্পিত করে চিৎকার করে ওঠে ভুবন, এবং তারপর দেখে সেই আগুন এবার ওকে স্পর্শ করছে। এই শীতের রাতে ভুবন আর তার রোগীর বাড়িতে পৌঁছতে পারে না। তার দেহটা জ্বলতে থাকে বাদার গাব গাছটার সামনে। গ্রামটির নাম তীরবালাপুর। ময়ূরাক্ষী নদীর তীর বরাবর গড়ে উঠেছে এই গ্রাম। এই গ্রামের মানুষের প্রধান জীবিকা মূলত কৃষিকাজ। সহজ সরল জীবনযাপন এই গ্রামের মানুষগুলোর। কোনো রকম জটিলতা তারা নিজেদের মধ্যে পোষণ করে না। সকালবেলা পাখির ডাকে মুখরিত হয় এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ। তবে আজ এই গ্রামের পরিবেশ বদলে গেছে। কোনো স্নিগ্ধতাময় শান্তি আজ বিরাজ করছে না তীরবালাপুর গ্রামে। সকালবেলা এই সবলার কান্নার আওয়াজে গ্রামের সকলে এক জায়গায় হয়েছিল। সবার বক্তব্য থেকে জানা যায়, গত রাতে আমি ওনাকে কতবার করি মানা কইলেন যেও নে, আমার কোনো কথাটি শুনলেননি উনি। হালদার পোষ আজে আইয়া কইয়া গিয়েছিল তার বাপের অবস্থা খারাপ। উনি চণ্ডী মণ্ডপ দিয়ে আইতেই আমি কইলেম, আর তিনি অমনি বের হয়ে গেল, আর আইলো না। রাত পার করি সকাল হলো, তিনি আর এলেন না। হায় হায় হায়, আমার বোধহয় কপাল পুড়লো রে, আমার বোধহয় কপাল পুড়লো। হ্যাঁ বৌঠান, চিন্তা করনি, আমরা হক গলে খুঁজা দেখতেছি। আমরা আমরা হক গলে খুঁজে আনবো তারে। হ্যাঁ হ্যাঁ, আপনি আর কাঁদেন নে তো, হ্যাঁ কাঁদেন নে আর আপনি। গ্রামের বর্ধিষ্ণু চাষি নবারুণ চৌধুরী এবং জেলে পরিমল মালো কিছুটা হলেও আশ্বস্ত করার চেষ্টা করে সবলাকে, কিন্তু সবলার এতে এতটুকুও সান্ত্বনা হয় না। মেয়ে পুঁটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তখনও বিলাপের সুরে কেঁদে চলে। গ্রামের একটা ছোট্ট দল বেরিয়ে পড়ে ভুবনকে খোঁজার জন্য। তারা প্রথমেই এগোয় হালদার চাষির বাড়ির দিকে। তবে ওখানে গিয়ে জানতে পারে গত রাতে ভুবন তাদের ওখানে আসেনি। হালদারদের ছেলে খোকন বেরিয়ে আসে বাইরে। সে জানায়, কই না তো, আমি তো যাইনি বুদ্ধিমশাইয়ের বাড়িতে। বাবা তো আমার দিব্যি সুস্থ আছে। ব্যাপারখানা কি বলেন তো? গ্রামের মোড়ল ভবেশ চাটুর্যে বলে ওঠেন, ভুবনে বউ বলেছে তুমি কাল সন্ধে তার বাড়িতে গিয়েছিলে। বলেছে তোমার বাপের শরীর অত্যন্ত খারাপ, তার পথ্যের প্রয়োজন। তাই চণ্ডী মণ্ডপ থেকে ভুবন বাড়ি ফিরতেই সবলা যখন তাকে এই সমস্ত কথা জানায়, সঙ্গে সঙ্গে ওই রাতেই বেরিয়ে আসে তোমাদের বাড়ি আসবে বলে। কিন্তু তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি।
সবলার কান্নাকাটিতে আমরা যখন সেই খবর জানতে পেরেছি, তাই আমরা সকলে মিলে বেরিয়েছি ভুবনকে খোঁজার উদ্দেশ্যে। হায় হায়, গায়ের অবস্থা যে এখন ভালো নয়, তার উপর গত রাতে অমাবস্যা গেছে। চলেন চলেন গিয়ে দেখি বুদ্ধিমশাই কোথায়। সকলেই এরপর আরও ভীত সন্ত্রস্ত হয়ে খোঁজার চেষ্টা করে ভুবনকে, কিন্তু পুরো গ্রাম খুঁজে ফেললেও ভুবনকে কোথাও পাওয়া যায় না। এরপর হঠাৎ করেই গ্রামের কামার হরিচরণ কর্মকার বলেন, পুরো গ্রাম তো আমরা খুঁজে নিলাম, একবার ওই পুবের বাজারের কাছে গিয়ে দেখলে হয় না? পুবের বাঁধা? সকলের চোখে মুখে ফুটে ওঠে একটা অদৃশ্য ভীতি। তবে সকলেই এবার একসঙ্গে বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, তাই চলো, ওই দিকটা একবার গিয়ে দেখি। গ্রামের অনুসন্ধানী ছোট দলটা এবার একসঙ্গে এগোতে থাকে পুবের বাঁধার দিকে। ওখানে পৌঁছেও বেশ কিছুক্ষণ এদিক ওদিক খোঁজ চলতে থাকে। তবে তারপর হঠাৎ করে খোকনের চিৎকারে সকলে তার কাছে ছুটে যায়। তবে সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখে, সেই দৃশ্য দেখার পর প্রত্যেকেই প্রায় বিহ্বল হয়ে যায়। আগের দুটো মৃত্যুর মতন এবারেও একইভাবে কেউ ভুবনকে অত্যন্ত জিঘাংসার সঙ্গে মৃত্যুদান করেছে। সারা শরীরটাকে যেন দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে। শরীরের মধ্যে থাকা প্রত্যেকটা হাড়কে যেন গুঁড়ো গুঁড়ো করেছে এবং সেই সাথে ওর শরীরটাকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। তবে সম্পূর্ণ জ্বলে যেতে দেয়নি, কেবল সারা শরীর ঝলসে বিকৃত হয়ে গেছে। হায় হায় হায়, আবার একটা মৃত্যু! এত হিংস্র কোনো মানুষ কিভাবে হতে পারে? হ্যাঁ, ভুবনের শরীরটাকে নিয়ে আসা হয় গ্রামে। ওর বিভৎস শরীর দেখে সবলা আর্ত চিৎকারে ফেটে পড়ে বিলাপের সুরে বুক চাপড়ে বলতে থাকে, আয় লেগেছে এই গ্রামে, আয় লেগেছে, ওই বুড়ির আয় লেগেছে এই গ্রামে। এই গ্রামের প্রত্যেকেও গিলে খাবে। আজ আমার মাথা সিঁদুর খাইলো, কাল তোমাদেরও খাইবে। হে ভগবান গো, হে কি করলে তুমি, এ কি করলে? এখন আমি কি করব? উনি ছাড়া আমার আর পুটির জীবন অন্ধকার। কেন এমন করলে গো ঠাকুর, আমাদের সাথে কেন এমন করলে? হে ভগবান, নাইলে। সবলার এই বিলাপে হয়তো অতি কঠোর হৃদয়ের কোনো মানুষেরও কঠোরতা গলবে। 5 বছরের সেই ছোট পুঁটিটাও কেমন চুপ মেরে গেছে। সবাই যেন আবারও একবার ভয়েতে শিহরিত হয়ে উঠল। এরপর ভুবনের মৃতদেহ নিয়ে যাওয়া হলো গ্রামের নদীর চরের দিকে। ওখানেই দাহকাজ সেরে তারা ফিরবে। তবে ওর মৃতদেহ নিয়ে যাওয়ার সময় প্রত্যেকেই মনে মনে স্থির করে নিল যে আর কোনো অমাবস্যার রাতে এরপর থেকে কেউ তারা বাইরে বেরোবে না। গ্রামের সহজ সাধারণ জীবনযাপন আবারও শুরু হলো তার নিজস্ব ধারাবাহিকতাতে। সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। সেই অমাবস্যার পরে আর কোনো কারোর ক্ষতি সেভাবে হয়নি। দেখতে দেখতে এরই মধ্যে প্রায় 1 মাস অতিক্রম হওয়ার সময় আগত। সামনেই ভাদ্র অমাবস্যা আসছে। প্রত্যেকের মনে আবারও ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছে এক রাশ জমাট বাঁধা ভয়। গ্রামের চণ্ডীমণ্ডপের কাছে সকালবেলাতেই ভবেশ চাটুর্যের কথায় ঢোল পিটিয়ে ঘোষণা করা হয়, শোনেন শোনেন সুধীজন, শোনেন দিয়ামন, অমাবস্যা তিথির প্রারণ থেকেও করিবেন না যথাতথা গমন। বিপদ হেথা উৎপাতিছে, কাল নামিছে গ্রামে, বাইরে কেউ বার হইয়েন নে, নিশিকালে যদি বাঁচতে চান প্রাণে। গ্রামের প্রত্যেকেই এই ঘোষণা শুনলেন এবং প্রত্যেকেই স্থির করলেন যে এই অমাবস্যায় তারা কেউ আর রাতের বেলা বাইরে বেরোবেন না। তবে বিপদ যেখানে আসার থাকে সেখানে হয়তো কোনো সাবধানবাণী কাজ করে না। সেখানে প্রত্যেকটা সাবধানবাণীও ফিকে হয়ে যায় বাস্তবিকতার চরমতম পরিহাসের আড়ালে। পরের দিনই অমাবস্যা। প্রত্যেকেই প্রত্যেকের ঘরকে সাবধান করেছে। কেউ যেন কাউকে ঘর থেকে এতটুকুও বাইরে বেরোতে দিতে চায় না। প্রত্যেকের মনের মধ্যে চলছে এক রাশ মৃত্যু ভয়। প্রকৃতির নিয়মেই পরের দিনটাও হয়। তবে সকাল থেকেই প্রত্যেকে নিজেদের কাজে ব্যস্ত থাকলেও বিকেল গড়ানোর সাথেই যে যার মতো ঘরে ফেরার চেষ্টা করছে।
তবে ময়না তখনও একভাবে ঘরের বাইরে তাকিয়ে বসে রয়েছে। তার ছেলে হারু শহরের চটকলে কাজ করে। বারবার করে সে হারুকে জানিয়ে দিয়েছিল সে যেন আজকে সন্ধে নামার আগেই ঘরে ফিরে আসে, কিন্তু সন্ধে গড়িয়ে এখন যথারীতি রাত্রি হতে চলল। কিন্তু হারু এখনও এসে পৌঁছল না। তার বুকের ভেতরটা ভয়ে যেন আগ্নেয়গিরির রূপ ধারণ করেছে। না সে নিজে বাইরে বেরোতে পারছে, আর না সে কোনোভাবে হারুর খবর পাচ্ছে। কেবলমাত্র একবার ঘর আর একবার দাওয়া, এই করে যাচ্ছে। অপরদিকে গ্রামের সব কথাই হারু জানে। সে শুনেছে তার মায়ের মুখে গ্রামে ঘটে যাওয়া ঘটনাগুলো। তবে শহুরে হাওয়া গায়ে লাগার সাথে সাথে তার মনের মধ্যে একটা তুচ্ছ করার প্রবণতা বেড়েছে। তবু সে তার মাকে বলে গিয়েছিল যে, আচ্ছা মা, আমি কি এই গ্রামের কোনো কথাই জানি না নাকি? তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা করো না, সন্ধ্যার আগেই আমি বাড়ি ফিরে আসবো, কেমন? তাই আসিস কিন্তু বাপ, তুই ছাড়া আমার আর কেউ নেই রে। কিন্তু কাজে যাওয়ার পরেই শুনতে পেল ম্যানেজার জানিয়েছে, আজকে ওভারটাইম করলে বেশি টাকা পাবে সকলে, একটা বড় সওদা হবে, তার জন্যই এখন কয়েকদিন এভাবেই বেশি কাজ হবে। এই কথা যখন ম্যানেজারের কাছ থেকে হারু জানল, তখন আরও বাড়ি ফিরে যাওয়ার মতন মূর্খামিটা করল না। তাই তার বাড়ি ফিরতি পথ ধরতেও যথারীতি দেরি হলো। একটা বিড়ি ধরিয়ে সে তাদের গ্রামের পথে এগিয়ে চলেছে। তবে গ্রামের মূল রাস্তা দিয়ে গেলে বাড়ি ফিরতে হয়তো আরও দেরি হয়ে যাবে। আর ও ওর মাকে খুব ভালো করেই চেনে, তাই এটাও খুব ভালো করে জানে যে ও এখনও বাড়ি ফেরেনি দেখে সে হয়তো অত্যন্ত চিন্তা করছে। তাই বাঁশবাগানের মধ্যে দিয়ে যে পথটা ওদের বাড়ির দিকে গেছে, ও সেই পথটাকেই ধরল। তবে কিছুটা এগোনোর পর ও অনুভব করল কেউ যেন ওর পেছন পেছন আসছে। বিষয়টা অনুভব হতেই ও আরও জোরে জোরে পা চালালো। একবারও পেছনে ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। তবে বেশ কিছুক্ষণ ধরে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় হারু আর পারল না পেছনে না তাকিয়ে থাকতে। বেশ কিছুটা যাওয়ার পর বেশ রোয়াব নিয়ে এসে পেছন দিকে ফিরে জিজ্ঞেস করল, এই কোন হারামজাদা রে, এভাবে আমার পিছু নিচ্ছিস? হ্যাঁ, ধরতে পারলে তোকে আমি জ্যান্ত খবর দেবো বলে রাখলাম। এই হাতে হেসো দেখতে পাচ্ছিস, পেটে একেবারে পুড়ে দেবো। কিন্তু কোথায় কে? পেছনে ফিরতে কাউকে সেখানে দেখতে পেল না। ওর কথাগুলো ওকে বলে বাতাসে মিলিয়ে গেল। আর ঠিক তখনই সামনের আল পথে কি যেন একটা শব্দ হলো। সেদিকে ভালো করে তাকাতেও দেখতে পেল সেখানে কেউ একটা কুঁজো হয়ে বসে কিছু করছে। হারু এগিয়ে গেল সেদিকে। তবে অবয়বটা এবার ওর অত্যন্ত চেনা চেনা ঠেকছে। কাছে গিয়ে কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কে কে ওখানে? এত রাতে কি করছো এখানে? এই সরা দাও। হ্যাঁ, কে ওখানে? আর ঠিক তখনই খুব জোরে জোরে শোঁ শোঁ শব্দ করে বাতাস বইতে শুরু করলো, এবং সাথে সাথে দিক বিদিক কম্পিত করে খুব কাছে কোথাও একটা বাজ পড়ে। এবং তার আলোতে যখন সামনের আলের কাছে থাকা ছায়ামূর্তি ওর দিকে মুখ তুলে তাকায়, তখন ওর বুকের ভেতরটা একেবারে শূন্য হয়ে যায়। চোখের সামনে মুখের মুখটা ভেসে ওঠে। তবে ততক্ষণে সেই ছায়ামূর্তি এগিয়ে এসেছে হারুর কাছে এবং তার দুই হাত প্রসারিত করে বাড়িয়ে দিয়েছে হারুর দিকে। একবার শেষ চেষ্টা করতে চায় হারু। আমি তো তোমার ছেলের মতন, বলো তুমি আমাকে এইভাবে মেরে ফেলতে পারবে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাড়িতে আমার মা হচ্ছে, মা অপেক্ষা করছে আমার জন্য। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। নিজের কথা শেষ করতে পারে না হারু। তার আগেই সেই ছায়ামূর্তি নিজের দুই প্রসারিত হাতের দ্বারা হারুর ঘাটটাকে একেবারে ঘুরিয়ে দেয়, মরমর করে আওয়াজ করে। সেটা ঝুঁকে পড়ে অন্যদিকে এবং সেই সাথে জ্বলে ওঠে হারুর দেহটা। চারিদিক কম্পিত করে এবার সেই ছায়ামূর্তি হেসে ওঠে। নারী পুরুষের মিলিত কণ্ঠস্বরে সে খ্যানখ্যানে গলায় বলে ওঠে, কাউকে বাঁচতে দেব না আমি, কাউকে রেহাত দেব না আমি।
সবাই মরবে, সবাই আমার শিকার হবে। পরের দিন হারুর মায়ের কণ্ঠস্বরে আবারও গ্রামবাসীরা একত্রিত হয়। তার সামনে দাঁড়িয়ে রয়েছে গ্রামের জেলে পরিমল মালো। ভোররাতে সে মাছ ধরতে যাওয়ার সময় গ্রামের আলপথের ধারে বাঁশবাগানে হারুর ঝলসানো দেহটা দেখতে পায় এবং সেই এসে খবর দেয় গ্রামে হারুর মাকে। পরপর দুটো মৃত্যু যেন গ্রামের সহজ সাধারণ জনজীবনকে একেবারে বিপর্যস্ত করে তোলে। হারুর বাড়িতে ঢল নামে আবারও গ্রামের সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের। হারুর মা একভাবে কেঁদে চলেছে এবং বলে যাচ্ছে, আমার বাচ্চা, কোথায় গেলি তুই? আমি বারবার তোরে বারণ করেছিলাম, রাত করিস নে বাপ আমার। শুনলি নে আমার কথা, শুনলি নে? আয় রে আমার পোড়া কপাল। ও হারু রে, কেন গেলি রে হারু? তুই কেন গেলি? ঈশ্বর, এদিন দেখানোর জন্য তুমি আমার পরাণটা নিলা না একদিন? হারু রে। এই কথা বলতে বলতে সে মূর্ছা গেল। বুড়ির এই কান্নায় ওখানে থাকা প্রত্যেকের চোখের জল বাঁধ মানল না। গ্রামের বউয়েরা এসে ধরাধরি করে তাকে তুলে নিয়ে গেল, আর গ্রামের পুরুষরা হারুর দেহটা নিয়ে চলল আবারও শ্মশানের উদ্দেশ্যে। প্রত্যেকের মুখে কোনো কথা নেই, কেবল হরিধ্বনি শোনা যাচ্ছে। এই নিয়ে 5টা মৃত্যু হলো এই গ্রামে। প্রত্যেকটা মৃত্যুই একইভাবে। মোড়ল মশাই নিজের বাড়িতে ফিরে আসার পরে পুলিশ এলো কথা বলতে। মোড়ল মশাইও তাদেরকে আশ্বস্ত করে জানালো, আপনি আপনার মতো খোঁজার চেষ্টা করুন পুলিশবাবু। আমি এবং আমার গ্রামের লোকরা প্রত্যেকেই আপনাকে সাহায্য করব। বেশ কয়েকদিন কেটে গেল আবার, কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও পুলিশ এলেও কোনো হত্যার কোনো রহস্যভেদ তিনি করতে পারলেন না। কাছারিতে বসে এই কথাগুলোই ভাবছিলেন ভবেশ চাটুর্যে। তবে আরও একটা কথা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সামনে যে অমাবস্যা আছে, সেই অমাবস্যাতেই গ্রামের বাৎসরিক কালী পুজো সম্পন্ন হয়। অত্যন্ত কঠোর এক অমাবস্যা তিথি, এবং সেই সাথে এই গ্রামের কালী পুজোর ইতিহাস অতি প্রাচীন। তার উপর গ্রামের যা অবস্থা, সে অবস্থায় ঠিক কোন মানুষ যে পুজো স্থানে যাবে সেটাও ভাবাচ্ছে মোড়ল মশাইকে। পরপর যে কটা মৃত্যু ঘটেছে, সেই মৃত্যুর বিভৎসতাগুলো মনে পড়তেই তার পিলে চমকে যাচ্ছে। ওই দিনই সন্ধ্যায় মোড়ল ভবেশ চাটুর্যে গ্রামের পুরোহিত অরবিন্দ চক্রবর্তীকে জানালেন, দেখুন ঠাকুর মশাই, বর্তমানে গ্রামের যা অবস্থা, আমার মনে হয় না এ গ্রামে বাৎসরিক কালী পুজো এতটাও ঠিকভাবে সম্পন্ন হবে। গ্রামে কেউ এই পুজোয় আসবে বলে আমার মনে হয় না। তার উপর মা যে অত্যন্ত ক্রোধিতা দেবী, তাকে যদি সঠিক নিয়মে পুজো না দেওয়া হয়, তার পুজো যদি সঠিকভাবে সম্পন্ন না হয়, এই গ্রামের ওপর তার কোপ হয়তো আরো চরমভাবে পড়বে। তাই আমি ভাবছিলাম কি। আপনি ঠিক কি বলতে চাইছেন মোড়ল মশাই? আমি তো কিছুই বুঝতে পারছি না, যদি একটু স্পষ্ট করে বলেন বিষয়টা। এবার যদি পুজোটা না করাই হয়। জয় মা কালী! আপনি কি বলছেন মোড়ল মশাই? গ্রামের বাৎসরিক পুজো তা আপনি কি না বন্ধ করবেন? না মোড়ল মশাই, হয় না। এতে দেবী আরো বেশি কুপিত হবেন। এমন অবস্থায় আমাদের দেবীর আশীর্বাদ প্রয়োজন। আমরা দেবীকে রুষ্ট করতে পারি না এই অবস্থায়। তাহলে উপায় বার করতে হবে। যদি কেউটা আসে, সেই রাতে মায়ের পুজো আমি করব। সে তেমন হলে আমি সেই রাতে একা পুজো করব। কিন্তু এই তিরলবালাপুর গ্রামের ওপর আমি নতুন করে আর কোনো বিপদের খাড়া নেমে আসতে দেব না। আপনি যা ভালো বোঝেন তাই হবে। এক্ষেত্রে আমার আর সত্যিকারে কিছু বলার নেই। তবে সম্পূর্ণ গ্রামকেও আমি এইভাবে বিপদের মুখে তিলে তিলে ডুবে যেতে আর দেখতে পাচ্ছি না। আপনার যদি কোনো উপায় জানা থাকে তাহলে
সেই উপায় এবার বার করুন না ঠাকুর মশাই। হ্যাঁ, নিরীহ মানুষগুলো মৃত্যু এভাবে আর মেনে নেওয়া যাচ্ছে না। দীর্ঘশ্বাস পেরিয়ে আসে চাটুজ্জে মশাইয়ের। ঠাকুর মশাই একবার মায়ের মূর্তির দিকে তাকিয়ে দু চোখ বন্ধ করে মাকে প্রণাম জানান, তারপর একটি দীর্ঘশ্বাস ফেলেন এবং চাটুজ্জে মশাইকে উদ্দেশ্য করে বলেন, আমি যে কেবল মায়ের পূজারই মাত্র। আমি মাকে পুজো করতে পারি, আমি অর্ঘ্যদান করতে পারি, তবে এই গ্রামকে সম্পূর্ণভাবে সংকট মুক্ত করা এই যে আমার কম্ব নয় চাটুজ্জে মশাই। আর তার থেকেও বড় কথা, কে এই কাজ করেছে, কার মনে এত জিজ্ঞাসা, বা যেই অপদেবতা এই কাজ করে থাকুক না কেন, সে ঠিক কি চায় আমার তো সেটাই জানা নেই। তাহলে আমরা কিভাবে ওই অপদেবতার বিরুদ্ধে হোক বা মানুষের বিরুদ্ধে হোক লড়াই করব বলুন তো? তবে মায়ের পুজো আমি সম্পূর্ণ করতে চাই। তারপরে মার যদি ইচ্ছে হয় তাহলে মাই রাখবেন, আর মার যদি ইচ্ছে না হয় তাহলে মাই তুলে নেবেন। দেখতে দেখতে আরও একটা অমাবস্যা এসে হাজির হলো। অন্যান্য বছর এই অমাবস্যায় গ্রাম সেজে ওঠে, গ্রাম মেতে ওঠে গ্রামের বাৎসরিক কালী পুজোয়। তবে এবার আর তেমন কোনো আড়ম্বর নেই, সেভাবে কোনো ব্যাকুলতাও নেই গ্রামের মানুষের মনে। প্রত্যেকেই ভয়ার্ত হয়ে রয়েছে। কেউ কেউ তো এই গ্রাম ছেড়ে দূরে পালিয়েছে, তবে যারা যেতে পারেনি, যাদের যাওয়ার কোনো জায়গা নেই, তারা রয়ে গেছে এই গ্রামে এবং অপেক্ষা করছে পরবর্তীতে ঠিক কী ঘটতে চলেছে তার জন্য। সকাল থেকে ভবেশবাবু বেশ কয়েকবার গ্রামের প্রত্যেকটা ঘরে গিয়ে মহিলাদেরকে বলেছিল পুজোর কাজে হাত লাগাতে, কিন্তু তারা প্রত্যেকেই হাত জোর করে জানিয়েছে, এই মায়ের থানে গিয়ে মায়ের পুজোর কাজ করব, সে যে বড়ই পুণ্যের কাজ মোড়ল মশাই। কিন্তু দেখছেন তো এই গ্রামের যা অচল অবস্থা হয়ে রয়েছে, তার মধ্যে মায়ের পুজো থানে গিয়ে সন্ধেবেলায় পুজো দেখা বা পুজো তোড়জোড় করার মতন এই মনের জোর বা সাহস কোনোটাই আমাদের আর অক্ষুণ্ণ নেই। হ্যাঁ, আমাদেরকে আপনি ক্ষমা করুন মোড়ল মশাই, ক্ষমা করুন। ধীরে ধীরে গ্রামের বুকে সন্ধে নামল। ঢাক ঢোলের শব্দ অতি ক্ষীণ। অনেক চেষ্টাসাধ্য করে তবে একজন ঢাকিকে পাওয়া গেছে। ঠাকুরমশাইয়ের সঙ্গে তার ছেলে জয়নন্দ মায়ের পুজোর কাজে হাত লাগিয়েছে। সে শহরে থাকে। জয়নন্দ একদিকে যেমন তার বাবার কাছে কাজ শিখেছে, পুজো পাঠ শিখেছে, অপরদিকে শহরে গিয়ে পড়াশোনাও করেছে। তাই গ্রামের এই দুর্দিনে তার বাবার চিঠি পাওয়া মাত্র সে চলে এসেছে। অন্যদের মতো তার মনে ভয় ভীতি নেই, কিন্তু কৌতূহল আছে। গ্রামে ঘটে যাওয়া একটার পর একটা ঘটনা তাকে অবশ্যই ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। সে এটা বিশ্বাস করে যে এই কাজগুলো হয়তো কোনো অলৌকিক শক্তির মাধ্যমেই ঘটেছে, কিন্তু সেই অলৌকিক শক্তি ঠিক কি চায়, কেন সে এভাবে একজনের পর একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কেন এভাবে ক্ষতি করছে এই গ্রামের সহজ সরল মানুষগুলোর, সেটাই যেন তার কৌতূহলের একমাত্র কারণ। হোমের কাঠগুলোকে সুনিপুণ হাতে সাজিয়ে রাখতে রাখতে তার বাবাকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আপনার কখনো মনে হয়নি এভাবে একজনের পর একজন মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে? আপনার কি একবারের জন্য মনে হয়নি যে এর পিছনে অন্য কোনো মানুষের অভিসন্ধি থাকতে পারে, বা যেই অপদেবতা বা যেই অলৌকিক শক্তি এই কাজ করছে তার এর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে? দেখো জয়দন্দ, তোমার কথা আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সত্যিই জানি না যে অলৌকিক শক্তি এই সকল কাজকর্ম ঘটাচ্ছে সে ঠিক কি চায়। কিন্তু বাবা, আমি এসে গেছি ঠাকুর মশাই, ওকে আর পাঠাতে হবে না। এখন মা রটন্তিই পারেন আমাদের রক্ষা করতে। ঠাকুর মশাই একবার পেছন দিকে ঘুরে দেখে নেন। মোড়ল মশাই এসে গেছেন। মন্দিরের গর্ভগৃহের বাইরে তাকাতেই ওনার বুকটা কেমন যেন হাহাকার করে ওঠে। এই পুজোর সময় এই থানে লোকে লোকারণ্য হয়ে থাকে, কিন্তু আজ এমন এক দুর্দশার শিকার তারা হয়েছে যে বাইরে দু চারজন মানুষ ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। অমাবস্যা বললেও এই পুজো মূলত হয় মাঘ মাসের চতুর্দশী তিথিতে। মধ্যরাতে দেবীর পুজো হয়। আজকেও ঠিক একইভাবে রাত নেমেছে তীরবালাপুর গ্রামে। ঠাকুর মশাই পুজোয় বসলেন। ওনার পাশে বসল জয়নন্দ এবং মোড়ল মশাই।
উনি গম্ভীর এবং ভরাট কণ্ঠে উচ্চারণ করতে শুরু করলেন। ওম ক্রিং 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 হিং খাং সদাই ক্রিং ক্রিং ফট। ওম ক্রিং ক্রিং হিং খাং সদাই ক্রিং ক্রিং ফট। একভাবে মধ্যরাত পর্যন্ত চলল পুজো। এরপরেই মূলত দেওয়া হয় বলি। যদিও গ্রামের এই পুজোতে নরবলি বা পশু বলির কোনো রীতি নেই, রয়েছে ক্ষীরের পাঠা বলির রীতি। সে অনুযায়ী সমস্ত উপকরণই আগাগোড়া প্রস্তুত করা ছিল। বলি হবে মায়ের গর্ভগৃহের ঠিক সামনে যে বলিকাঠ রয়েছে সেখানে। তবে এর জন্য রয়েছে এক রীতি। মন্দিরের ঠিক পেছন দিক দিয়ে প্রবাহিত হয়েছে ময়ূরাক্ষী নদী। সেখানে ডুব দিয়ে এলে মূলত এই বলি হবে। পুরোহিত মশাই নিজেকে সেইভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন। তবে গর্ভগৃহের বাইরে আসতেই হঠাৎ করে ওনার শরীরটা অসুস্থ হয়ে পড়ে। উনি বসে পড়েন গর্ভগৃহের দালানে। মোড়ল মশাই, জয়নন্দ সহ আরও যে দু একজন সেখানে ছিল তারা প্রত্যেকেই অত্যন্ত অবাক হয়ে যায়। জয়নন্দ বলে ওঠে, প্রহর তো প্রায় শেষের পথে বাবা, এখনই যদি পুজোর সকল রীতি সম্পন্ন না হয় তবে তো পুজোয় খুঁত রয়ে যাবে। মোড়ল মশাই বলেন, তাহলে এখন উপায়? উপায় একটা আছে মোড়ল মশাই, বাবা তো উঠতেই পারছেন না, তাই বাবা এখানে অপেক্ষা করুন, আর আপনি বাবার সঙ্গে এখানেই থাকুন। আমি ময়ূরাক্ষী নদীতে ডুব দিয়ে আসছি। আমিও তো ব্রাহ্মণ পুত্র, নিজেও দীক্ষা নিয়েছি বাবার গরুর কাছে, তাই এই পুজোর কাজ যদি আমি নিজে সম্পন্ন করি তাহলে কি খুব একটা অসুবিধা হবে? দাদা, তা কিছুতেই হয় না। এই সন্ধিক্ষণ এখন যে ভালো নয়। চতুর্দশী শেষ হয়ে অমাবস্যা তিথি পড়বে। এ সময় মূলত সমস্ত অপশক্তিরা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এমন সময় আমি তোমাকে একা কোথাও যেতে দিতে পারি না জয়নন্দ। ঠাকুর মশাই প্রায় আঁতকে ওঠেন জয়নন্দের এমন প্রস্তাব শুনে। থাকতে পারেন না উনি। তবে জয়নন্দ নিজের বাবার পায়ের কাছে বসে তাকে বলে, আপনি চিন্তা করবেন না বাবা, মায়ের কৃপা আছে আমার উপর। আমার উপর কোনো অপশক্তি কোনো ক্ষতি করতে পারবে না। আমি ঠিকই ফিরে আসব। কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা, আমি আসছি। জয়নন্দ বেরিয়ে যায় ময়ূরাক্ষীর দিকে। ওর চলে যাওয়ার পথের দিকে একভাবে তাকিয়ে থাকে ঠাকুর মশাই। ওনার বুকের ভেতর যে এই মুহূর্তে কি তোলপাড় চলছে তা হয়তো কেবলমাত্র উনি একাই বুঝবেন। দুই চোখ ওনার ঝাপসা হয়ে এসছে। মোড়ল মশাই ওনার কাঁধে হাত রাখেন, আশ্বস্ত করার ভঙ্গিমায় বলেন, চিন্তা করবেন না ঠাকুর মশাই, জয়নন্দ যখন বলেছে সে ফিরে আসবে তখন অবশ্যই জয়নন্দ ফিরে আসবেই। আর মায়ের ওপর ভরসা রাখুন, মা এত বড় ক্ষতি হতে দেবে না জয়নন্দের, আপনি চিন্তা করবেন না। মোড়ল মশাই হয়তো ঠাকুর মশাইকে আশ্বস্ত করার চেষ্টা করেন, কিন্তু তবু উনি নিজেকে সম্পূর্ণভাবে চিন্তামুক্ত করতে পারছেন না। মায়ের কাছে উনিও মনে মনে প্রার্থনা করতে থাকেন যাতে ছেলেটার কোনো ক্ষতি না হয়। জয়নন্দ মন্দিরের পেছন দিকে আসতেই হঠাৎ করে ওর মনে হয় চারপাশের পরিবেশ যেন একটু বেশি ঠান্ডা, এবং সেই সাথে ওর অনুভব হয় চারপাশের পরিবেশ যেন আগের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ হয়ে গেছে। মাঘ মাসের চাপ চাপ কুয়াশায় এক অনাবিল ঘুমাবেশ তৈরি হয়েছে চারিদিকে। কিন্তু তবুও এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কেমন যেন একটা নিস্তরঙ্গ নিস্তব্ধতা ঘিরে ধরতে চাইছে ওকে। এক শূন্যতা যেন গিলে খেতে আসছে ওকে। জয়নন্দ মনে মনে ঈশ্বর স্মরণ করে, তারপর সামনের দিকে তাকিয়ে নিজের কাজের দিকে মনোনিবেশ করে এবং এগিয়ে যায় ময়ূরাক্ষী নদীর তীরে। একটা ডুব দিতেই ওর সারা শরীরে কেমন যেন এক কম্পন অনুভূত হয়, এবং সেই সাথে ও শুনতে পায় শুকনো পাতায় খসখসে শব্দ। জয়নন্দের গতিক ভালো ঠেকে না, সে উঠে আসে দ্রুত পায়ে, তারপর এগিয়ে যায় সামনের দিকে। তবে খুব বেশি দূর সে যেতে পারে না। মন্দিরের সীমানায় ঢুকতে যাবে ঠিক তার আগেও লক্ষ্য করে সামনে একজন কেউ দাঁড়িয়ে রয়েছে। অতি চেনা লাগে এই মূর্তিকে। সে ভালো করে সেদিকে তাকায় এবং তারপর সে যা দেখে সে বিস্ময়ে চিৎকার করে ওঠে, জটি বুড়ি তুমি? সেই ছায়ামূর্তি কোনো কথা বলে না। তার চোখের কোটর থেকে কেবল ঝরে পড়ে এক রাশ জিঘাংসা। আগুনে ঝলসে যাওয়া মুখে সে তখন হেসে ওঠে। তখন তার চেহারায় সেই বিভৎসতা ফুটে ওঠে। সেই বিভৎসতা হয়তো পৃথিবীর সকল বিভৎসতাকে হারিয়ে ফেলতে পারে। ধীরে ধীরে সে এগিয়ে আসতে থাকে জয়নন্দের কাছে। উড়ে যাওয়া হাতগুলো বাড়িয়ে দেয় ওর দিকে।
রাতের এই অন্ধকারেও সেই হাতের থেকে মাংস খসে পড়ার দৃশ্য এতটুকুর জন্য আড়াল হয় না জয়নন্দের চোখ থেকে। খলখল করে হেসে ওঠে সে। আর হয়তো কয়েক গজের দূরত্ব। জয়ন্ত বোঝে হয়তো মৃত্যু আসন্ন, কিন্তু তারপরেই মনে পড়ে এতদিনের শেখা পূজা পাঠের কথা। আর তা মনে পড়তেই পইতে শক্ত করে চেপে ধরে, দীপ্ত কণ্ঠে উচ্চারণ করে, ওং ভূর্ভুবঃ স্বহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবী সিধমি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। কয়েক মুহূর্তের জন্য সেই আত্মা বিহ্বল হয়ে যায়। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জয়নন্দের দিকে, এবং সেই সুযোগকেই কাজে লাগিয়ে সে দৌড় দেয় মন্দিরের দিকে। তবে মন্দিরের সামনে এসে পৌঁছতেই দেখে মোড়ল মশাই এবং ওর বাবা, সাথে আরও 2-3 জন ছিল। তারা প্রত্যেকেই মশাল নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছেন, যেন তারা কোথাও বেরোনোর প্রস্তুতি নিচ্ছে। জয়নন্দ কিছু বলতে পারে না। মায়ের গর্ভগৃহের সামনে দালানে বসে একভাবে হাঁপাতে থাকে। যারা এতক্ষণ বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল তারা এবার ছুটে আসে ওর কাছে। পুরোহিত মশাই জিজ্ঞেস করেন, কি হয়েছে জয়নন্দ? কি হয়েছে তোমার? এইরকম করছো কেন? দেখছেন তো মোড়ল মশাই, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, আমার মনে হচ্ছিল প্রথমেই কিছু না কিছু একটা বিপদ ঘটবেই। কোনো কিছু ঘটনা ঘটেছে। তাই জয়নন্দ, এরকম করে চুপ করে থেকো না, তুমি তাড়াতাড়ি বলো জয়নন্দ, আমার অত্যন্ত চিন্তা হচ্ছে তোমায় নিয়ে। হ্যাঁ জয়নন্দ, তোমার বাবা ঠিকই বলেছে, কিন্তু কি ঘটনা ঘটেছে আমাকে খুলে বলো। তুমি কি কোনো বিপদে পড়েছিলে নাকি? হ্যাঁ। জয়নন্দ যেন তখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যে ঘটনা কিছুক্ষণ আগে ওর চোখের সামনে ঘটেছে সেটাকে কিভাবে ও বিশ্বাস করবে? ও যখন আগের বার এসেছিল তখন তো অন্য কোনো গল্প শুনেছিল জটি বুড়িকে নিয়ে। তাহলে আজ সেই জটি বুড়ি ওভাবে কেন ওর সামনে এসে দাঁড়ালো? কি এমন ঘটনা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যা আজকের এই ঘটনার সঙ্গে সামঞ্জস্য রাখে? তবে ওর স্নায়ু আর ওর সঙ্গ দেয় না। হঠাৎ করেই লুটিয়ে পড়ে সে মন্দিরের দালানে। সেই রাতে পুজো সম্পূর্ণ হলো, কিছুটা এলোমেলো ভাবে। তবে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মানুষের ঢল নামলো মন্দিরের দালানে। একে তো চতুর্দশী পেরিয়ে অমাবস্যা লগ্ন, তার উপর কালী পুজো। সব মিলিয়ে গ্রামের প্রত্যেকটা মানুষই প্রায় ভয়ে তথস্থ হয়েছিল। তাই ভোর হতে না হতেই প্রত্যেকে প্রায় ধীরে ধীরে দল বেঁধে মন্দিরের দালানের সামনে এসে উপস্থিত। প্রত্যেকের মনেই এই মুহূর্তে কৌতূহল। গত রাতে এমন কোনো ঘটনা ঘটে যায়নি তো? এমন কোনো মৃত্যুলীলা চলেনি তো যার প্রকোপ আবারও তাদের একটা মাস ধরে কুঁড়ে কুঁড়ে খাবে? তবে তারা এটুকু আশ্বস্ত হলো যে এখানে এসে এসে এমন কোনো ঘটনা শোনেনি। তবে জয়নন্দকে তারা অদ্ভুতভাবে বসে থাকতে দেখল ঠাকুর দালানে। সকালবেলা চোখে মুখে জলের ছিটে দিতেই জয়নন্দ উঠে বসেছিল, কিন্তু তারপর থেকে সে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। তার কণ্ঠ থেকে একটাও শব্দ বেরোয়নি। ঠাকুরমশাই জয়নন্দের এই নিস্তব্ধতাকে আর মেনে নিতে পারলেন না। রূঢ়ভাবে সরাসরি প্রশ্ন করলেন, গত রাতে কি এমন ঘটনা ঘটেছে জয়নন্দ, যার জন্য তুমি এরকম চুপচাপ হয়ে গিয়েছ? হ্যাঁ, তোমার সঙ্গে কি এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা তোমাকে এরকম করে দিতে বাধ্য করেছে? নাকি তোমার এমন কোনো ক্ষতি হয়ে গিয়েছে যার জন্য তুমি কথা বলতে পারছো না? দয়া করে এমন নিশ্চুপ থাকবে না, তুমি উত্তর দাও। তবে জয়নন্দ এবার সরাসরি নিজের বাবার দিকে তাকায়, শান্ত শীতল স্বরে বলে, জটি বুড়ি কোথায় চলে গিয়েছিল বাবা? আর জটি বুড়ির মৃত্যুই বা কিভাবে হয়েছিল বাবা? জয়নন্দের এই দুটো প্রশ্নই ছিল ওখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। তারা প্রত্যেকেই এবার একে অপরের মুখের দিকে তাকিয়ে চাপা গুঞ্জন শুরু করল। তবে জয়নন্দ কিন্তু এতে দমে যাওয়ার পাত্র নয়। সে তখনও তার বাবার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। কি হলো বাবা, বলুন, জটি বুড়ির মৃত্যু কিভাবে হয়েছিল? আজ এত মাস পরে হঠাৎ করে তার প্রসঙ্গ তোলার কি প্রয়োজন আছে জয়নন্দ? হ্যাঁ, এমনিতেও গ্রামের ওপর নেমে এসছে এমন ঘন কালো রাত্রি অন্ধকার, তার উপর ওই অলক্ষণে বুড়ির নাম না নিলে কি তোমার চলছে না? মোড়ল মশাইয়ের এমন কথা শুনে জয়নন্দের ঠোঁটের কোণায় ফুটে ওঠে একটা ক্রূর হাসির রেখা। আজ এত মাস পরে আমি তার প্রসঙ্গ তুলেছি কারণ আপনারা প্রত্যেকেই হয়তো এমন কোনো সত্য গোপন করেছেন
যার সঙ্গে জড়িত রয়েছে এই গ্রামের ভালো মন্দের হিসেব নিকেশ, কিংবা এমন কোনো অপ্রিয় সত্য রয়ে গিয়েছে জটি বুড়িকে কেন্দ্র করে, যা আপনারা প্রকাশ্যে আসতে দেননি, যার জন্যই আজ গ্রামের এতগুলো মানুষের প্রাণ গিয়েছে। তাই আমি আজ আপনাদের কাছে অনুরোধ করছি, যদি এমন কোনো সত্য থেকে থাকে তাহলে তা আজ প্রকাশ্যে আসতে দিন। গ্রামের মঙ্গলের কথা চিন্তা করুন, খুলে বলুন কি প্রসঙ্গ জড়িত রয়েছে তার মৃত্যুর সঙ্গে, তার হারিয়ে যাওয়ার সঙ্গে। প্রথমে বেশ কিছুটা সময় চুপ করে রইল ওখানে থাকা প্রত্যেকটা মানুষ। তারপর পুরোহিত মশাইয়ের সামনে এসে ওনার পায়ের কাছে বসলেন। তারপর ওনার ছেলের দিকে তাকিয়ে বললেন, এই সত্যি আর গোপন করো না গো। হ্যাঁ, এই সত্যি গোপন করতে করতে এই আমরা পাপের অন্ধকারে ডুবে গেছি। হ্যাঁ, আর সত্যি গোপন করো না তো। হ্যাঁ পুরোহিত মশাই, বৌঠান ঠিকই বলেছেন। এবার হয়তো আমাদের সত্যি প্রকাশ করার সময় এসছে। এতদিন তো সত্য গোপন করার চেষ্টা করছিলাম, এবং সেই সত্য গোপন করতে গিয়ে পাপের অন্ধকারে আমরাই ডুবলাম। আর তবে সত্য গোপন করে কি হবে বলুন তো? হ্যাঁ। একটা দীর্ঘশ্বাস ফেললেন পুরোহিত মশাই। তারপর বলতে শুরু করলেন, আসলে জটি বুড়িকে সকলেই গ্রামের অপয়া মনে করত, আর মনে করবে নাই বা কেন? অমন কদাকার মুখশ্রী, যার ছায়া পড়লে সেই স্থানে অশুভ জিনিস ঘটে, তাকে মানুষ অলক্ষণে অপয়া বলবে না তো আর কি বলবে? তবে সবকিছু আমরা মেনে নিয়েছিলাম, স্বাভাবিকভাবে সবকিছু চলতো। সকলে তো আমরা সব সময় জটি বুড়িকে এড়িয়ে চলতাম। তুমি নিজেও তো খুব ভালো করে জানো জয়নন্দ, যে তোমাকেও আমরা ওই পূবের বাঁধের দিকে যেতে নিতাম না। তবে তুমি এখান থেকে যাওয়ার পর, মানে 6 মাস আগে একটা ঘটনা ঘটল। গ্রামের গরু বাছুর চুরি যাচ্ছিল, এই কথা তোমরা সকলেই জানো। তবে হরিমতির ছোট ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমরা প্রত্যেকেই চিন্তিত হয়ে পড়ি। সম্পূর্ণ গ্রামেই আমরা বাচ্চাটিকে খুঁজি, কিন্তু কোথাও আমরা হরিমতির ছেলেকে খুঁজে পাই না। আমরা দিশেহারা হয়ে পড়ি, কি করব কিছুই তো বুঝে উঠতে পারি না। কে লোককে খুঁজতে খুঁজতে যখন সন্ধে হয়, তখন আর আমরা চুপ করে বসে থাকতে পারি না। গ্রামের একদল লোক মিলে তখন আমরা একমাত্র আমাদের না খোঁজা জায়গায় পূবের বাঁধার দিকেই এগোই, এবং সেখানে গিয়ে যা দেখি তা দেখে আমরা প্রত্যেকেই স্তব্ধ হয়ে যাই। অত্যন্ত বিস্ময় আর বিরক্তির শেষ পর্যায়ে পৌঁছে আমার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। আমরা দেখি হরিমতির ছোট ছেলেটাকে জটি বুড়ি চেপে ধরে রেখেছে, আর আমরা ঠিক রাখতে পারি না নিজেদের। হরিমতি নিজেও কেঁদে ওঠে, গাল দিয়ে বুড়ির থেকে নিজের ছেলেকে কেড়ে নেয়। আর আমরা, আপনারা কি মোড়ল মশাই বলুন তো? জয়নন্দ নিজের কণ্ঠস্বরকে যতটা পারে শান্ত রেখে কথাটা বলে। গ্রামের মানুষের মধ্যেও তখন বিরাজ করছে নিশ্ছিদ্র নিস্তব্ধতা। তবে এবার পুরোহিত মশাই বলতে শুরু করেন, সেদিন ওই বুড়ি বারবার আমাদের কত কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমরা কোনো কথাই শুনিনি। বুড়িকে ওই গাব গাছের সাথে বেঁধে আমরা প্রহার করি। সারা রাত বুড়ি ওই গাছে বাঁধা অবস্থায় থাকে। ভোরে এসে তার মাথা মুন্ডন করে মুখে কালি লেপে তাকে সারা গ্রামে আমরা ঘুরাই। কাতর চোখে সে তাকিয়েছিল আমাদের দিকে, বুঝে আসা গলায় জল চেয়েছিল, কিন্তু আমরা রাগে এতটাই অন্ধ হয়েছিলাম, আমরা পশুতে পরিণত হয়েছিলাম সেদিন। এরপর সন্ধ্যের সময় তাকে তার ঘরের কাছে ফেলে রেখে আসি, শাসিয়ে আসি সে যেন আর কখনো এমন কাজ না করে। আগামীকালের মধ্যেই যেন গ্রাম ত্যাগ করে পালায়, নচেত বাচ্চা চুরির অপরাধে আমরা তাকে এবার শুনে চড়াবো। তারপর আমরা ফিরে এসেছিলাম এই সন্ধ্যায় প্রত্যেকের বাড়িতে। সকলের মনেই একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। আমরা প্রত্যেকেই বিরক্ত হয়েছিলাম। তারপরের দিন যে ঘটনাটা ঘটল, সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। কি ঘটেছিল জ্যাঠা?
এবার মোড়ল মশাই সোজাসুজিভাবে বলতে শুরু করেন। পরের দিন সকালবেলা জেলের থেকে আমরা জানতে পারি যে সে ভোরে নদীতে যাওয়ার সময় পুবের বাদার ধারে ওই বাগ গাছের বুড়ি দেহটা ঝুলতে দেখেছে। ওর কথা শুনে আমরা যখন প্রত্যেকে যাই ওখানে, তখন আমরা দেখি সত্যিই বুড়ির দেহ বাগ গাছে ঝুলছে। তবে সেই সময় ওখানে পাতু পাগলকে দেখেছিল। পাতু পাগল কি সব যেন ভুলভাল বলছিল, আর তার 2 মাস পর থেকেই তো এমন কাণ্ড কারখানা শুরু হলো। এখন সত্যিই বুঝে উঠতে পারছি না কি হতে চলেছে আমাদের সঙ্গে। আপনারা ভুল করেছেন, অত্যন্তই ভুল করেছেন। এমনটা তো হতেই পারে যে হরিমতি কাকির ছেলে ওই বাঁধার ধারে গিয়ে পড়েছিল। আর তোমরা তো কেলোকে জানোই সে কিরকম হাবাগোবা, আর বাঁধায় একাধিক জায়গায় রয়েছে চোরাবালি। হতেই তো পারে সেদিন কেলোকে বাঁচানোর জন্যই ঝুটি বুড়ি ওকে নিজের দাওয়ায় বসিয়েছিল। বাবা, আজ অমাবস্যার তিথি রয়েছে সারাদিন ও সারা রাত। আমি আজই শহরে যাব। সেখানে আমার এক পরিচিত গুরু আছেন, মা অন্নপূর্ণার পূজারী। সে দেখলে তাকে সামান্য পূজারী মনে হয়, তবে আমি জানি তার উপর অবশ্যই দেবীর কৃপা আছে। তাকে একবার এখানে নিয়ে এসে পুজো করতে পারলে হয়তো কিছু একটা উপায় হবে। তবে আমাকে শহরের উদ্দেশ্যে রওনা দিলে এক্ষুনি বেরোতে হবে। আর আমার সঙ্গে যদি আপনাদের মধ্যে থেকে কেউ একজন যান, তাহলে সেটা আমার জন্য আরো মঙ্গলজনক হবে, কারণ আমি তাকে নিয়েই ফিরব। এবং তিনি যদি পুজোর কোনো উপকরণ আমাদেরকে প্রস্তুত করতে বলেন, তাহলে সেই উপকরণ আমি সম্পূর্ণ প্রস্তুত করেই গ্রামে ফিরতে পারবো। জয়নন্দের কথা শুনে প্রত্যেকেই প্রায় একে অপরের মুখের দিকে তাকালেন। তারপর প্রত্যেকেই নিজেদের মধ্যে কথা বলা শুরু করলেন। ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ বললেন, ওই বুড়ি অলক্ষণী ছিল, তার উপর অপঘাতে মৃত্যু। ওর হাত থেকে কি সত্যিই আমাদের নিস্তার আছে? আমাদের সবাইকে মেরে ফেলবে ও। হে মা রটন্তী, রক্ষে করো মা, রক্ষে করো। যদি জয়ানন্দের কথা সঠিক হয়ে থাকে, তবে আমরা বুড়ির সঙ্গে যা করেছি তা অত্যন্ত অন্যায় করেছি। এবং আমরা এই মুহূর্তে যা করতে চলেছি তার আভাস যদি ওই বুড়ির প্রেতাত্মা একবার পায়, তবে আমাদের এই কাজ কখনো সে সফল হতে দেবে না। আর এই অমাবস্যা লগ্নে আমরা কেউ চাই না আমাদের ঘরের কেউ বাইরে যাক। তোমরা এতটা স্বার্থপর কিভাবে হচ্ছ? তবে কেউ যদি যেতে না চায়, আমি একাই যাব, কিন্তু গ্রামের আর একটা মানুষকেও আমি বিপদে পড়তে দেব না। জয়নন্দের এই কথার পরে গ্রামের আর একটা মানুষেরও কোনো কথা বলার জায়গা রইল না। সে গ্রামের প্রত্যেককে বিদায় জানিয়ে দেবী রটন্তীর আশীর্বাদ নিয়ে বিদায় নিল গ্রাম থেকে। গ্রামের প্রত্যেকটা মানুষ এরপর যে যার নিজের ঘরে ফিরে গেল। প্রত্যেকেই আজ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে অপেক্ষা করছে ঠিক কি হতে চলেছে এরপর তা দেখার জন্য। জয়নন্দের কথায় যেন এখনো তারা সম্পূর্ণভাবে আশ্বস্ত হতে পারছে না। দেখতে দেখতে সূর্য বিকেলের কোলে ঢলে পড়ে, কিন্তু তখনও জয়নন্দের কোনো খবর নেই। গ্রামের বেশ কিছু মেয়ে মানুষ পুরোহিত গিন্নিকে আশ্বাস দিচ্ছে, তবে পুরোহিত মশাই একভাবে ঘর বার করে চলেছেন। ওনার কাছে সবটাই এখন অত্যন্ত ধোঁয়াশাময়। 2 চোখ ছাপিয়ে জল আসতে চাইছে, কিন্তু উনি সেটাও পারছেন না। মোড়ল মশাই বোঝেন ওনার কষ্টটা। আরও বেশ কয়েকজন মানুষ রয়েছেন তার কাছে, তারা প্রত্যেকেই ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তবুও সেই মুহূর্তে দাঁড়িয়ে ওনার কথায় কারোর খুব একটা সুবিধের ঠেকে না। সন্ধ্যার শঙ্খধ্বনি এবং সেই সাথে গ্রামে যখন অন্ধকার নামে, পুরোহিত মশাই আর স্থির হয়ে বসে থাকতে পারেন না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে উনি ছোটেন দেবী রটন্তীর মন্দিরে। দেবীর কাছে আছড়ে পড়েন, তাকে বলতে থাকেন, মাগো, মা, আমার ছোট ছেলেটাকে ফিরিয়ে দাও। মা, আমার ছোট ছেলেটাকে ফিরিয়ে দাও। আজীবন নিষ্ঠা ভরে অর্ঘ্য চড়িয়েছি। মা, মাগো, আমার ছোট ছেলেটাকে ফিরিয়ে দাও। মা, ফিরিয়ে দাও। অঝোর ধারায় কাঁদতে থাকেন তিনি। আর ঠিক তখনই শুরু হয় বাইরে ঝড়ের দাপট, আর সেই শোঁ শোঁ শব্দের সাথে ভেসে আসে জয়নন্দের কণ্ঠস্বর। বাবা, আমি এসে গেছি। বাবা, চলো, আমাদের যেতেই হবে। পুরোহিত মশাই প্রথমটায় নিজের ছেলের কণ্ঠস্বরকেও বিশ্বাস করতে পারেননি। একবার দেবী রটন্তীর দিকে তাকিয়ে উনি তারপর পেছন ফিরে তাকান, এবং সেখানে যখন সত্যিই জয়নন্দকে দাঁড়িয়ে থাকতে দেখেন, তখন উনি ক্রমে দ্রুত নেমে আসেন মন্দিরের দালান থেকে।
উনি কিছু বলতে যাবেন তার আগেই জয়নন্দ বলে ওঠে, আমাদের হাতে সময় অতি অল্প রয়েছে বাবা, আমাদের এক্ষুনি যেতে হবে। আমাদের সাথে গুরুজি এবং তার এক শিষ্য এসেছেন, তারা বাইরে অপেক্ষা করছে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে এক মহাযোগ, আর মহাযোগের আগেই জটি বুড়ির আত্মাকে আমাদের এই গ্রাম ছাড়া করতেই হবে, মুক্তি দিতে হবে তাকে। চলো তুমি, চলো। এরপর ওরা প্রায় 5-6 জন মিলে এসে উপস্থিত হয় পূবের বাদায় জটিবুড়ির ভগ্নপ্রায় বাড়িটার সামনে। একসময় এই বাড়িতে ন্যূনতম লক্ষ্মীশ্রী থাকলেও বহুদিন পরিচর্যার অভাবে এবং গৃহিণীর অভাবে বাড়ি এই মুহূর্তে সম্পূর্ণরূপে পরিত্যক্ত এবং ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। জয়নন্দের গুরুজি কিছু একটা ভেবে নিয়ে বলেন, আমাদের এই বাড়ির ভেতর যেতে হবে এবং সেখান থেকে ওই বৃদ্ধার ব্যবহৃত কোনো একটা জিনিস আমাদের বাইরে নিয়ে আসতে হবে এবং সেই সাথেই ওই বৃদ্ধা সেই গাছটাকে অবলম্বন করে নিজের আত্মার আহুতি দিয়েছিলেন সেই গাছের গোড়ার মাটি, এবং একটি শুকনো ডাল নিয়ে আসতে হবে। আমি এখানে যজ্ঞে বসছি, তোমরা বাকি জিনিসগুলো নিয়ে আসো। জয়নন্দ এগুলো বুড়ির ঘরের দিকে, আর তার বাবা এবং আরও 2 জন গেল গাব গাছের দিকে। তবে জয়নন্দ বাড়ির দাওয়ায় পা দিতেই হঠাৎ করে খুব কাছেই কোথাও একটা বাজ পড়ল কড়কড় করে, আর সেই ক্ষণিকের আলোয় জয়নন্দ যা দেখল তা দেখে ওর সারা শরীর হিম শীতল হয়ে গেল। এটা ভয় পাওয়ার সময় নয়। জয়নন্দ অত্যন্ত শান্তভাবে ঘরের মধ্যে প্রবেশ করল। বাইরে ঝড়ের দাপট তখন আরও কিছুটা বেড়েছে। হঠাৎ করেই একটা বেতো কণ্ঠস্বর ওর কানে এলো, মরার খুব শখ না রে? আজ তুই মরবি, আয় আয় আমার কাছে আয় আয়। কেন এমন করছো ঠাকুমা? তুমি তো এই গ্রামের কখনোই কারোর খারাপ চাওনি, গ্রামের কারো কোনো ক্ষতি করার চিন্তাও করনি, কিন্তু সকলে তোমার সাথে যেটা করেছে সেটা অন্যায় করেছে, তাই বলে তুমি সকলকে এইভাবে শাস্তি দেবে? বুড়ি কয়েক মুহূর্ত ফেলিয়ে চেয়ে থাকে জয়নন্দের দিকে, আর জয়নন্দ সেই সুযোগে এগিয়ে যায় ঘরের এক কোনায় একটা কাঠের আলনা রয়েছে সেই দিকে। তবে এবার বুড়ির কণ্ঠস্বর আবার শোনা যায়, আমার সাথে চালাকি, আমাকে কথায় ভুলে তুই কি ভেবেছিস নিজের কাজ তুই করে নিতে পারবি? কখনো না। আজ তুই মরবি মরবি। তুমি চাইলে আমাকে মারতে পারো ঠাকুমা, আমি তোমাকে বাধা দেব না, কিন্তু আর এই গ্রামের মানুষগুলোকে তুমি শাস্তি দিও না। ওরা ভুল করেছে, ওরা অনুতপ্ত, এবার ওদের তুমি ক্ষমা করে দাও। তার পরিবর্তে তুমি আমার প্রাণ নাও। আমি এতটুকুও বাধা দেব না, তবে দয়া করো তুমি ছেড়ে দাও ওদের। অপরদিকে অনেক চেষ্টা করেও বাইরে যজ্ঞের আগুন জ্বালানো সম্ভব হয় না। এদিকে পুরোহিত মশাই এবং আরও যে 2 জন ব্যক্তি মাটি এবং গাছের ডাল আনতে গিয়েছিল তারা ফিরে আসার পর জয়নন্দের ওই ঘরের ভেতরে যাওয়া এবং তখনও পর্যন্ত ফিরে না আসার কথা শোনার পর প্রত্যেকেই ভীষণ ভয় পেয়ে যায়, এবং তারপরেই মোমবাতির আলোয় কোনো রকমে বাইরের ওই দানবীয় বাতাসের থেকে রক্ষা করে হাতের আড়াল করে ঘরের মধ্যে এসে ঢোকে এবং প্রত্যেকেরই চোখে ধরা দেয় সেই প্রেতাত্মা। আমারে কেউ কখনো এতটুকু সহানুভূতি দেখিয়েছে? যখনই আমি আমার কদাকার চেহারা নিয়ে কারোর সামনে যেতাম আমাকে ফিরিয়ে দিত, আর তার সাথেই আমার ছুড়ে দিত অপমান, কটু কথা, অপয়া, অলক্ষণে, রাক্ষসী, ডাইনি, সব কথা। আমিও তো একটু বাঁচতে চেয়েছিলাম, পরিবর্তনে কি পেলুম? মৃত্যু। সেদিন বারবার করে বলেছিলাম আমি কেলোর অনষ্ট করবার জন্য ওকে ধরে আনিনি। ও পূবের বাঁধার আল ক্ষেতের দিকে যাচ্ছিল, ও এনে কদিন ধরে এই সাপের উপদ্রব বাড়িছিল, যাতে ছেলেটার কোনো ক্ষতি না হয় তাই ওকে দোয়ায় এনে চেপে ধরে বসেছিল, আর সবাই ভাবলে আমি কেলেরে মারতে এনেছি।
শুদ্ধি লোক আমাকে গাছের সাথে বেঁধে রেখে প্রহার করলো। তারপরে আমার চুলগুলোকে চাটি ফেলে আমারে বিবস্ত্র করি যারা গাময় ঘুরালো। এরপরে আমারে সন্ধ্যায় ওই ঘরে আনি পাইলা গেল, শাসাই গেল। ওদের বোরের মধ্যেই আমি যেন এই গাছ আরি পালাই। আমার দোষটা ছিল না। জটি বুড়ির কথা শুনে দু চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ে। খুব কষ্ট হয় মানুষটার জন্য। কতটা কষ্ট পেয়ে সে আজ এমন নরক ভোগ করছে। তবে শেষ চেষ্টাও করে। হাঁটু গেড়ে বসে তার উদ্দেশ্যে বলে, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি ঠাকুমা। ওরা ভুল করেছে, ওরা অন্যায় করেছে। যেই পাপ ওরা করেছে সেই পাপের শাস্তি ওরা পেয়েছে। কিন্তু তুমি যদি ওদের এখন ক্ষমা না করো তবে সত্যি যে আর কোনো উপায় থাকবে না এই গ্রামকে রক্ষা করার। দয়া করো ওদের ওপর, ক্ষমা করে দাও ওদের। দয়া করো ঠাকুমা, দয়া করো। দয়া করো আমাদের। আমরা গ্রাম শুদ্ধ সকলেই ভুল করেছি, অন্যায় করেছি তোমার সঙ্গে। দয়া করে আমাদের ক্ষমা করে দাও, দয়া করে ক্ষমা করে দাও। জয়নন্দের কথার রেস ধরে পুরোহিত মশাই কাঁদতে কাঁদতে কথাটা বলেন জটি বুড়িকে। তার চোখের জিঘাংসা এখন নিভে এসেছে। সে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সকলের দিকে। এতক্ষণে জয়নন্দের গুরুজি বলেন, ওরা যে অন্যায় করেছে তা শাস্তি ওরা পেয়েছে। আরে মা, আজ ওরা প্রতি পদক্ষেপে বুঝতে পারছে ওরা যা করেছে তা অত্যন্ত নিকৃষ্টতম একটা কাজ করেছে। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। এবার তুই ওদের ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। তোর যে মায়ের প্রাণ, তুই কি পারবি না তোর এই সন্তানদের ক্ষমা করতে? হ্যাঁ, ক্ষমা করে দাও না ঠাকুমা, ক্ষমা করে দাও। হ্যাঁ জটি খুড়িমা, আমাদের ক্ষমা করে দাও। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আর কাউকে কোনোদিন এইভাবে অপমান করব না। কাউকে তার শারীরিক বিকৃতির জন্য এইভাবে খাটো করব না। সব সময় তার পাশে থাকবো, তাকে অচ্ছুত রূপে গণ্য করব না। আমাদের ক্ষমা করে দাও। এখনই মা, আমরা তোমাকে এতদিন ধরে অলক্ষণে অপয়া এইসব বলে এসেছি। তবে সেই সব যে কেবলমাত্র আমাদের মনের একটা অন্ধকার দিক, তা আমরা আজ স্পষ্টভাবে অনুধাবন করতে পারলাম। দেবী রত্নটির পুজো করলেও আমাদের মনের কোঠায় রয়ে গেছে এক রাস অন্ধকার। তবে আজ কথা দিচ্ছি তোমাকে, মিথ্যে বলছি না, আমরা আর কখনো কাউকে এভাবে অবহেলা করব না। ক্ষমা করে দাও আমাদের, মন থেকে বলছি ক্ষমা করে দাও। এতক্ষণে জটি বুড়ির চোখের জিঘাংসা সম্পূর্ণভাবে নিভে গেছে। পরিবর্তে এই অন্ধকারেও দেখা যাচ্ছে তার চোখের কোটর থেকে নেমে আসছে জলের ধারা। ওখানে উপস্থিত প্রত্যেকের চোখে জল। তারা সত্যিই আজ অনুতপ্ত। তাদের জন্য আজ একটা মানুষ এভাবে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে। তাদের সকলের অবহেলা, অপমান, অপবাদ সহ্য করতে না পেরে একটা মানুষ এভাবে চলে গেছে পৃথিবী থেকে। তবে প্রত্যেকেই অনুভব করতে পারল ঘরের পরিবেশ যেন আরো শীতল হচ্ছে, এবং সেই সাথে বাইরে ঝড়ের দাপট আরো বাড়ছে। মুহূর্তের মধ্যেই কি এক অদ্ভুত শব্দ চারপাশ কাঁপিয়ে উঠল। এরা প্রত্যেকেই ছুটে বাইরে গেল কি হয়েছে সেটা দেখার জন্য, তবে সেভাবে কিছুই দেখতে পেল না। তারপর তারা আবার ফিরে এলো ভেতরে, কিন্তু এবার ঘরে এসেও তারা অবাক হলো। সেখানেও জটি বুড়ির কোনো অস্তিত্ব নেই। প্রত্যেকেই তারা একে অপরের মুখ চাওয়াচাই করল। এবার শোনা গেল গুরুজির দীপ্ত কণ্ঠস্বর, ওরে, আজ তোদের পাপ মুক্ত ঘটেছে রে। তোরা ঘৃণা ভরে মনের অন্ধকার থেকে যাকে এত অপমান করলি, সে আজ তোদের এতটুকু ভালোবাসার স্পর্শ পেয়ে, সহানুভূতির স্পর্শ পেয়ে তোদেরকে তোদের বাপের কলসি থেকে মুক্তি দিয়েছে। আজকের পর থেকে এই গ্রামে আর কোনো ক্ষতির সম্ভাবনা নেই। জয় দেবী রটন্তীর জয়, জয় দেবী অন্নপূর্ণা মায়ের জয়, জয় দেবী রটন্তীর জয়, জয় দেবী অন্নপূর্ণা মায়ের জয়। কেটে গেছে প্রায় কয়েক মাস,
আর সেভাবে কোনো সমস্যা দেখা যায়নি তীরবালাপুর গ্রামে। আগের মতোই শান্ত, স্নিগ্ধ, সরল হয়ে উঠেছে গ্রামের পরিবেশ এবং গ্রামের মানুষের জীবনযাপন। ইতিমধ্যে জটিবুড়ির শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করেছে গ্রামের মানুষরা। গুরুজিকে আবার একবার নিয়ে আসা হয়েছিল, তিনি জটিবুড়ির ঘরেই শান্তি সস্তায়ন করে গেছেন। মূলত আপাতত সকলেরই অভিমত তার ঘরটিকে সারিয়ে তুলে সেখানে একটা পাঠশালা খোলার। যেহেতু গ্রামে কোনো পাঠশালা নেই, তাই পাশের গ্রামে যেতে হয় পড়াশোনার জন্য। তাই বুড়ির ঘরকে যদি পাঠশালায় রূপান্তরিত করা হয় তবে হয়তো তাতে মিশে থাকবে বুড়ির আশীর্বাদ। এতে হয়তো সে যেখানেই থাকুক খুশি হবে তাদের ওপর। শেষ হলো শিল্পী চক্রবর্তীর কলমে যক্ষী বুড়ির অভিশাপ। আজকে গল্প পাঠে হানাবাড়ি অফিসিয়াল, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ট থেকে সায়ন্তন, অন্যান্য চরিত্রে হরোস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি অফিসিয়াল থেকে রুভিনা, পূজা, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ফিকশন হান্ট থেকে তৃষা, সৌম্যদীপ, শুধু গল্পের জন্য এবং স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, ডক্টর তন্ময়, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এবং ফিকশন হান্ট থেকে আর্য, ফেরারি মন থেকে বুবাই, বং স্টোরি হাব থেকে নীল এবং আমি ঋদ্ধি। এই সুন্দর প্রচ্ছদটা করেছে কৃষ্ণেন্দু। স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ ডিটিউন প্রোডাকশন, ভিডিওগ্রাফিক্স আমি ঋদ্ধি, পরিবেশনা এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলো আমাদের হানাবাড়ি চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের কোনো ভিডিও এলে সবার আগে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই ব্যাক করি, তাই ভালো মন্দ তোমাদের সমস্ত মতামত আমাদের কিন্তু জানিও। আজ তোমাদের জন্যই হানাবাড়ি ইউটিউব চ্যানেল 10,000 সদস্যের পরিবার হয়ে উঠল। অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। 10,000 হওয়ার পর আমি তোমাদের প্রমিস করেছিলাম যে বিভিন্ন ধরনের সেগমেন্ট আসবে। খুব তাড়াতাড়ি সেই সেগমেন্টগুলো কিন্তু আসতে চলেছে। তোমরা কিন্তু ডেইলি আমাদের পোস্ট যদি দেখো, আমাদের ইউটিউব কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পেজের পোস্ট, তাহলেই তোমরা বুঝতে পারবে। আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রেখো, তাহলে সব আপডেট তোমরা জানতে পারবে। ও ভালো কথা, তোমাদের প্রিয় লেখক শ্রী কর্ণশীলের লেখা একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প কপিল মুনির সমাধি আসছে খুব তাড়াতাড়ি। তার আপডেট তোমরা আমাদের এই ইউটিউব কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পেজে দেখতে পাবে। তাহলে বন্ধু, আজ এই পর্যন্ত। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।